উত্তরবঙ্গের একটা শহরে শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে একটা রাজবাড়ি, যার দেয়ালে দেয়ালে লেখা আছে রাজা, যুদ্ধ আর ইতিহাসের গল্প। কিন্তু এর ভেতরে এমন একটা জিনিস আমি দেখেছি, যেটা দেখে সত্যিই থমকে গিয়েছিলাম। আজকের পর্বে চলুন সেই রাজবাড়িতেই যাই। 번쩍 껍데기만 화려해 많은 청산 유수 속은 텅텅 비었네। উত্তরবঙ্গের এমন একটা জেলা যাকে বলা হয় রাজা আর জমিদারদের ভূমি। এখানে যেদিকেই তাকাই ইতিহাসের ছাপ চোখে পড়ে। আজকের গল্পটা দিনাজপুর রাজবাড়িকে নিয়ে। এমন একটা জায়গা যেখানে অনেক পর্যটক আসেন ঠিকই, কিন্তু এর ভেতরের অনেক গল্প এখনও অজানা থেকে গেছে। আমি চেষ্টা করব সেই রকম শোনা ইতিহাসটাই আপনাদের সামনে তুলে ধরতে। প্রবেশপথ পেরিয়ে ভেতরে ঢুকতেই প্রথম যে জিনিসটা চোখে পড়ল, সেটা একটা বিশাল প্রাচীন মন্দির। ইট আর সময়ের ভাঙনে জীর্ণ, কিন্তু তারপরও একটা রাজকীয় ভাব এখনও রয়ে গেছে। ঠিক পাশেই মূল মন্দির কমপ্লেক্স। এখানে একসময় নিয়মিত পূজা অর্চনা হতো, রাজপরিবারের মানুষজন আসতেন। ইতিহাস বলে এই প্রসাদ আর তার চারপাশের স্থাপনাগুলো তৈরি হয়েছিল ইউরোপীয়, মুসলিম আর হিন্দু তিনটা আলাদা স্থাপত্য রীতির মিশলে, যার ফলে পুরো জায়গাটার একটা অদ্ভুত অন্যরকম চরিত্র তৈরি হয়েছে। দিনাজপুর রাজবংশের শুরুটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে একমত হওয়া যায়নি। একটা প্রচলিত জনশ্রুতি বলে দিনাজ বা দিনারাজ নামের একজন মানুষ এই রাজ পরিবারের প্রতিষ্ঠাতা, আর তার নাম থেকে এসেছে দিনাজপুর। আবার কিছু ইতিহাসবিদদের মতে 15 শতকে রাজা গণেশ নামে একজন প্রভাবশালী শাসকের সঙ্গে এই বাড়ির সংযোগ থাকতে পারে। সত্যিটা ঠিক কোনটা সেটা আজও নিশ্চিত করে বলা কঠিন। তবে যেটা মোটামুটি নিশ্চিত তা হলো এই রাজবংশের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়ে লেখা হয় রাজা প্রাণনাথ আর তার উত্তরসূরি রাজা রামনাথের সময়ে। 1682 সালে ক্ষমতায় আসেন প্রাণনাথ, আর 1722 সালে তার মৃত্যুর পর দায়িত্ব নেন রামনাথ। প্রায় 42 বছর তিনি দিনাজপুর শাসন করেছিলেন। তার সময়েই বাংলার ভয়ঙ্কর বর্গী হামলা শুরু হয়, কিন্তু রামনাথ নিজের সেনাবাহিনী দিয়ে সেই অঞ্চলকে অনেকটাই রক্ষা করতে পেরেছিলেন। ইতিহাসবিদদের ধারণা এই প্রসাদ আর একে ঘিরে থাকা পরিখা তৈরি করা হয়েছিল এই দুই রাজার আমলে, 18 শতকের কোনো একটা সময়ে। মূল মন্দিরটার দিকে তাকালেই বোঝা যায় এটা কেবল একটা উপাসনালয় ছিল না। এর স্থাপত্যে আছে গ্রিক আয়নিক রীতির স্তম্ভ, আছে যত্ন করে বসানো কারুকাজ। রাজপরিবার নিজের ধর্মীয় বিশ্বাস আর ক্ষমতা দুটোকেই যেন এখানে একসঙ্গে প্রকাশ করতে চেয়েছিল। কল্পনা করুন, এক সময় যেখানে নিয়মিত মন্ত্র উচ্চারিত হতো, ঘণ্টা বাজত, রাজপরিবার আর পুরোহিতরা একসঙ্গে বসতেন, আজ সেই একই জায়গায় শুধু নীরবতা আর মাঝে মাঝে বাতাসের পাতার শব্দ। মন্দিরের পেছনের দিকে গেলে চোখে পড়ে একের পর এক ভাঙা কক্ষ, ধসে পড়া দেয়াল। ইতিহাস বলে এখানে ছিল আয়না মহল, রানীর মহল, ঠাকুরবাড়ি মহল, আলাদা আলাদা ব্লকে ভাগ করা পুরো প্রসাদ। আয়না মহলে ছিল রাজার দোতলা বাসভবন। সেখানে এক সময় সাদা কালো মার্বেল পাথরের মেঝে ছিল, ছিল কাচের মোজাইকের কারুকাজ। আজ সেই জৌলুসের প্রায় কিছুই আর অবশিষ্ট নেই, শুধু ভাঙা ইট, খসে পড়া পলেস্তারা আর সময়ের ভার বহন করে চলা কিছু দেয়াল। এই কক্ষগুলোতে এক সময় হয়তো পুরোহিত থাকতেন, রাজপরিবারের কর্মচারীরা থাকতেন। এখন যখন এখানে দাঁড়িয়ে থাকি মনে হয় একটা গোটা জীবনযাত্রা এই দেয়ালের ভিতরেই থমকে আছে। কিন্তু আজকের ভ্রমণে যেটা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে সেটা হলো এই জায়গাটা। প্রসাদ কমপ্লেক্সের ভেতরে আমি দেখলাম দোতলায় একটা হাই কমোড স্টাইলে টয়লেট কাঠামো।
প্রথমে আমার এটা বিশ্বাসই হচ্ছিল না। শত বছর আগে যখন আধুনিক স্যানিটেশনের কথা আমরা কল্পনাও করি না, তখন এই রাজপরিবার তারা পরিকল্পিতভাবে দোতলায় নিজেদের প্রাত্যহিক জীবন ব্যবস্থাপনা তৈরি করেছিল। এটা শুধু একটা স্থাপনা না, এটা বুঝিয়ে দেয় এই রাজপরিবার শুধু ক্ষমতাবানই ছিল না, তারা প্রযুক্তি আর পরিকল্পনার দিক থেকেও অনেকটা এগিয়ে ছিল। এই ধরনের ছোট ছোট আবিষ্কারই আসলে একটা জায়গাকে নতুনভাবে চেনায়। রাজবাড়ির বেশিরভাগ অংশই এখন ভীষণ জরাজীর্ণ অবস্থায় আছে। অনেক ভবন প্রায় ধ্বংসের শেষ পর্যায়ে। তবে আসার কথা হলো, বর্তমানে এখানে কিছু সংরক্ষণ ও সংস্কারের কাজ চলছে। প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনা করে ধীরে ধীরে ঐতিহাসিক স্থাপনাগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা হচ্ছে। যদিও কাজটা মোটেও সহজ না। এই ৩০০ বছরের পুরনো কাঠামোকে ধরে রাখার মানে শুধু ইট সিমেন্টে মেরামত করা না, একটা গোটা সময়ের সাক্ষ্যকে বাঁচিয়ে রাখা। আমরা যখন এই ধরনের জায়গায় ঘুরতে আসি, তখন এটা শুধু একটা ভ্রমণ থাকে না, এটা একটা সুযোগ অতীতের সঙ্গে সরাসরি দাঁড়িয়ে কথা বলার। দিনাজপুর রাজবাড়ির মতো জায়গাগুলো যদি আমরা যত্ন না নিই, একদিন হয়তো শুধু ছবিতেই এই ইতিহাস টিকে থাকবে। তাই ঘুরতে গেলে দায়িত্বশীল থাকা, দেয়ালে খোদাই না করা, আবর্জনা না ফেলা, এই ছোট ছোট বিষয়গুলো আসলে অনেক বড় একটা যত্নের অংশ। দিনাজপুর রাজবাড়ি থেকে ফেরার পথে মনে হচ্ছিল, এই দেয়ালগুলোর ভেতরে আসলে কত শত গল্প চাপা পড়ে আছে, যেগুলো আমরা কখনোই জানবো না। কিন্তু যতটুকু জানতে পারলাম ততটুকুই আজ আপনাদের সাথে ভাগ করে নিলাম। যদি ইতিহাস ভ্রমণ আর বাংলাদেশের অজানা গল্প ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সামনে আরও অনেক অজানা ইতিহাস নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।